আজকে হলো 22শে আগস্ট বৃহস্পতিবার। আমি লাস্ট ভ্লগ করেছিলাম 20 তারিখ মঙ্গলবারে। কালকে আমি কোনো ভ্লগ করিনি, কারণ মিছিল থেকে আসার পরেই আমার মান্থলি পেইন শুরু হয়, যার জন্য আমার শরীরটা দুদিন ধরে ঠিক নেই। তো ভেবেছিলাম আমি দুদিন একটু ভ্লগ বন্ধ রাখবো। তো আজকে আমি ছাদে এসেছি। আমার নিচে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওয়াইফাইটা কাজ করছে না সেই জন্যে। আর ছাদে এসে এই দৃশ্যটা দেখে আমার চক্ষু চড়ক গাছ। আমি লাস্ট 2-3 দিন ছাদে আসিনি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জল দেওয়ার প্রয়োজন হয় না গাছগুলোতে। তো হঠাৎ করে এসে দেখছি এখানে যে কুমড়ো গাছ আর চাল কুমড়োর গাছটা ছিল, তোমরা হয়তো দেখেছো অনেকেই, তো কুমড়ো গাছটার সামনের অংশটা কেউ কেটে দিয়েছে। তো কুমড়ো গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো, সেটা কিন্তু গাছে উঠেও গেছিলো, তোমাদেরকে বেশ কয়েকদিন দেখানো হয়নি। আর এটা দেখে না আমার সত্যি ভীষণ কান্না পেয়ে গেছে যে এই রকম কাজ কে করতে পারে। একটা গাছ লাগানো আছে, এরকম নয় যে নিচে থেকে ওপরে উঠেছে, টবে গাছ লাগানো আছে, তা সত্ত্বেও গাছের ডালগুলোও কেটে দিয়েছে আর গাছও কেটে দিয়েছে। তো আমি ছাদ থেকে প্রথমে অপর্ণাকে দেখতে পেলাম। তো অপর্ণাকেই জিজ্ঞেস করলাম যে তুমি কি জানো যে গাছের ডালগুলো কে কেটেছে? তো অপর্ণা বলল, না তো দিদি, আমি তো জানি না, আমাদের বাড়ির তো কেউ কাটেনি। তারপরে আমি ভাবলাম তাহলে হয়তো আমার শ্বশুরমশাই কেটেছেন। তো স্বাভাবিক নিচে গিয়ে আমি তো চিৎকার করছি কে কেটেছে গাছ, তো কেউ কিছু বলছে না। তো আবার আমি ছাদে আসি। ছাদে এসে আমি নিজেই দেখছিলাম আর কি গাছটা। আসলে এই গাছটা হয়তো সামান্য একটা কুমড়ো গাছ, কিন্তু এর গুরুত্বটা আমার কাছে অনেকটা বেশি, যেটা হয়তো আমার শ্বশুরবাড়ির লোকের কাছে নেই। তো পরে জানতে পারলাম এই গাছটা কেটেছে আমার কাকা শ্বশুর। কেন কেটেছে? কোনো কারণ নেই, এমনিই কেটে দিয়েছে। উনি সকালবেলায় পাট শোকাতে এসেছিল, উনি কুমড়ো গাছটা দেখে ওনার মনে হয়েছে এই গাছে কুমড়ো হবে না, সেই জন্য উনি কেটে দিয়েছেন, সেই সাথে ডালও কেটেছেন। আজ পর্যন্ত কোনো দিন দেখিনি ওনাকে ডাল কাটতে, এই প্রথম দেখলাম ডাল কাটতে। তো আমি ওনাকে বললাম যে তোমাকে কে বলেছে কাটতে কাকা, আমার এই উপকারটা করতে তোমাকে কে বলেছে? তো উনি বলছে ওই গাছে কুমড়ো হবে না, সেই জন্য আমি কেটে দিয়েছি। ওখানে যে গাছটা লাগানো হয়েছে আমাকে যে একবার জিজ্ঞেস করবে, এমনকি গাছটা যে কেটে ফেলেছে সেটা যে আমাকে একবার একটু জানাবে, সেটারও প্রয়োজন বোধ করেনি। তো যাই হোক, আমার এতটাই খারাপ লেগেছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। গাছটা যেহেতু আমি লাগাইনি, মণ্ডলবাবু লাগিয়ে রেখে গেছে, তো সেই জন্যে গাছের গুরুত্বটা আরও আমার কাছে অনেকটা বেশি। আর একটা গাছ শুধুমাত্র ফলের জন্যে নয়, গাছটাকে দেখেও তো চোখে একটা শান্তি আসে যে না, একটা গাছ লাগিয়েছি, সে রুগ্ন শুকনো যাই হোক না কেন, যেমনই হোক না কেন, গাছটা আছে ওটা দেখেই আমার ভালো লাগে। তো যাই হোক, আমার সকাল থেকে আরোই মন খারাপ হয়ে গেছে, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। আমি শুধু সকাল থেকে একটা জিনিসই ভেবে যাচ্ছি, এনারা কোন ধরনের মানুষ, এনাদের মানসিকতা কী রকম। যেখানে আমি একটা গাছ লাগিয়েছি সেখানে ওনারা গাছটা কাটার আগে দুবার ভাবলেন না। সত্যি বলছি, মানে আমার চিন্তাভাবনা আর এই বাড়ির লোকের চিন্তাভাবনা, রাত আর দিন, এদের সাথে কোনো দিনই হয়তো আমার কোনো জিনিসে মিল আমি খুঁজে পাবো না। কারণ এরা আমার কাছে মনে হয় একটা যান্ত্রিক মানুষ, সকালবেলায় ওঠে, কাজ করে, খাওয়া দাওয়া করে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, এটাই এদের জীবন। সত্যি বলছি, কিন্তু আমার জীবনটা ওরকম নয়। আমার জীবনে সব কিছু আছে, আমি ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে বেড়াই, আমার ছোট ছোট জিনিসে ভালো লাগে, আমার ছোট ছোট জিনিসেই খারাপ লেগে যায়। যেমন আজকে এই বিষয়টা আমার সত্যি খুব খারাপ লেগেছে। কাউকে ভালোবাসাটা খুব সহজ, জানো তো। যে কোনো মানুষকে হয়তো আমরা ভালোবাসতে পারি, আমাদের মনে হতে পারে যে এই মানুষটার জন্য আমরা সব কিছু করতে পারি, হয়তো আমাদের করতেও হয়, কিন্তু সবটা কিন্তু আমরা মন থেকে করতে পারি না। একটা মানুষকে ভালোবাসা আর সেই মানুষটার জন্যে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সমস্ত কিছু মানিয়ে নেওয়া, এটা সত্যি খুব ডিফিকাল্ট, এবং আমার ক্ষেত্রেও সেটা ডিফিকাল্ট। যাই হোক, একটা ঘটনা ঘটতে না ঘটতে এদিকে আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো, হঠাৎ করেই আমি দইটা বসানোর পরে বাথরুমে এসেছি। তো বাথরুমে এসে দেখছি আজকে আবার বাথরুমে সাপ বেরিয়েছে। তো বাথরুমে ঢোকার পর হঠাৎ করেই কি মনে হলো, আমি ওপর দিকে তাকিয়েছি। তো তাকানোর পরে দেখছি সাপটা নিচের দিকে নামছে, আর আমি একবার শুধু মুখ দিয়ে বলে ফেলেছি ছোটি সাপ। তো যাই হোক, আমি চিৎকার করার পরে ছোটি চলে আসে, সেই সাথে আমার শ্বশুরমশাইও এসেছেন, কিন্তু উনি যতক্ষণে এসেছেন ততক্ষণে সাপটা ভেতরের দিকে ঢুকে গেছিলো। তারপরে আমার শ্বশুরমশাই এসে আবার কার্বলিক অ্যাসিড ছিল সেটা ছড়িয়ে দেয়, তারপরে একটু এদিকে ওদিকে জল ছেটানো হয় যাতে সাপটা চলে যায়, কিন্তু কার্বলিক অ্যাসিড দেওয়ার পরেও না সাপটা যাচ্ছিল না। আর আজকে আমি এতটাই ভয় পেয়েছি ওকে দেখে, হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে আমার কী অবস্থা হচ্ছে। মানে বাথরুমে ঢোকার বেশ
20 সেকেন্ড পর আমি ওকে দেখেছি। মানে হঠাৎ করেই ওপর দিকে তাকিয়েছি, দেখছি ও নিচের দিকে নামছে। তো যখনই আমি চিৎকার করেছি তখনই ও ওপর দিকে উঠে গেছে। তো আজকে সারা দিন এমন কিছু ঘটনা ঘটছে আমার সাথে যেটা আমি একদমই আশা করিনি। সত্যি বলছি, আমার একদমই কিছু ভালো লাগছিল না। তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো। আমি তো খুব ভালো আছি, আমার ভালো থাকার তো কোনো অন্ত নেই। অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে, কিন্তু কি বলতো, এই যে একা থাকি না, একা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময়ে ফেস করা এবং প্রত্যেকটা জিনিস, সেই ছোটো ছোটো জিনিসই হোক না কেন, মানিয়ে নেওয়াটা খুব 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 চাপের। সেটা যারা করে বা যে করে সেই বোঝে। তোমরা ভাবো অমৃতা একা আছে, কি মজায় না আছে। আমার মতন মজার জীবন যেন কারণ না হয়, আমার শত্রুরও যেন না হয়। আমি সবসময় এটাই প্রে করব, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ লাগা ভালো লাগা থাকে, কিন্তু সব খারাপ লাগা ভালো লাগা হয়তো সবসময় বলা যায় না, আমিও বলি না। যতটুকু বলার মতো ততটুকুই বলি, যেটুকু বলার মতো নয় সেটুকু বলি না। তো আমারও অনেক কিছু খারাপ লাগা আছে যেগুলো মনের ভেতরেই থাকে, কখনো হয়তো বহিঃপ্রকাশ পাইনি তার। আর আমি বহিঃপ্রকাশ করতেও চাই না, কারণ আমি জানি কিছু কষ্ট এমন থাকে যেগুলো বললে কখনো কম হয় না, সেগুলো বললে আরও বাড়ে। তো কিছু করার নেই, এটা আমার লাইফ, আর এটা আমাকে সবসময় মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, কারণ সবাই কিন্তু সব কিছু পারে না। যেমন অনেক মেয়েরাই আছে যে অ্যাডজাস্ট করতে পারছে না, চলো ছেড়ে দাও, নতুন রিলেশনশিপে চলে যাও। কিন্তু আমি এই নীতিতে একদমই বিশ্বাস করি না। আমি মনে করি যে যতক্ষণ সম্ভব ছোট ছোট জিনিসে অ্যাডজাস্ট করতে হয়। শুধুমাত্র হাজব্যান্ড ভালো হলেই হয় না, ফ্যামিলিটাও ভালো হওয়ার দরকার, এটা আমি বলছি। আজ আমি 8 বছর ধরে সংসার করছি, সংসার করার পর কথাগুলো বলছি, সত্যিই দরকার। কারণ যদি তুমি শুধুমাত্র তোমার হাজব্যান্ডকে দেখে বিয়ে করো তাহলে ঠিক আছে, কিন্তু আমি যেমন শুধুমাত্র আমার হাজব্যান্ডকে দেখে বিয়ে করিনি, আমি জানতাম তার একটা পরিবারও আছে। তো আমার মাইন্ডটা সেভাবে সেট ছিল। তো এখানে আসার পর জানলাম যে না, আমি যেটা ভেবে এসেছিলাম এখানে পুরোপুরি তার উল্টো। আমাকে জীবনটাকে নিজের মতন করে বাঁচতে হবে। তখন স্বাভাবিক আমার একটু প্রবলেম হয়। আমি যখন বহরমপুরের ঘরে একা থাকতাম আমার কিন্তু খুব একটা প্রবলেম হতো না, কারণ আমি চোখে কিছু দেখতে পেতাম না, কানে কিছু শুনতে পেতাম না, তো স্বাভাবিক আমার অতটা খারাপ লাগতো না। কিন্তু বাড়িতে আসার পরে অনেক কিছু চোখের সামনে দেখি, হয়তো কেউ কিছু পাচ্ছে, আমি সেই জিনিসগুলো পাচ্ছি না, আমার স্বাভাবিক খারাপ লাগবে। একদিন খারাপ লাগবে না, দুদিন খারাপ লাগবে না, 3 দিনের দিন আমার ঠিক খারাপ লাগবে। আমিও তো মানুষ, আমার মধ্যেও ভালো লাগা খারাপ লাগা আছে, তাই না? তো যাই হোক, সবার কপাল সমান হয় না, এটা আমার ভাগ্য, দুর্ভাগ্য, ভাগ্য নয়, এটা আমার দুর্ভাগ্য। তবে কোনো না কোনো দিন, প্রত্যেক দিন বলবো না, কোনো কোনো দিন এরকম হয় বাড়িতে আসার পরে যে মনে হয় যে না, আমি মনে হয় একা আছি। এই ফিলিংসটা কিন্তু বহরমপুরে থাকতে সত্যিই আমার একদমই হতো না। নিজের কাছের মানুষদের ভালোবাসা পেলে ঠিক যতটা ভালো লাগে, তাদের তাচ্ছিল্য পেলে না ততটাই খারাপ লাগে। তো যাই হোক, যাদের সাথে এই বিষয়গুলো ঘটে এগুলো একমাত্র তারাই বুঝতে পারবে, কারণ আমার শ্বশুরবাড়িতে আমরা 3টে বউ আছি, 3জনার সঙ্গে আমার শাশুড়িমা 3 রকম ব্যবহার করে। তো স্বাভাবিক আমাদের 3জনার কাছে বিষয়টা 3 রকম হবে। তো কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ, কেউ বলবে মোটামুটি। তো বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, তবে আমার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি খারাপ, এটা আমার দুর্ভাগ্য, আগেই বললাম। তো যাই হোক, আজকে ছোটি দুপুরবেলায় আমাকে ডিমের ঝোল দিয়েছিল, রান্নাবান্নাও তেমন কিছু সারাদিনে করিনি। আমি ভাত করেছিলাম আর একটু মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই খেয়েছি। তারপরে ছোটির বাবা এসেছিল আজকে হঠাৎ করেই, ছোটিও জানতো না যে মেসোমশাই আসবেন। তবে যতই শরীর খারাপ হোক না কেন, নিজের ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়, আর আমার মনে হয় সেটা সবাইকেই করতে হয়। তো এখন সেই কাজটুকুই করছি, কারণ রাত্রে রান্নাঘরের কাজকর্ম সেরে না রাখলে না সকালবেলায় উঠে আরও বেশি সমস্যা হয়। সকালের তো এমনিতেই আমার উঠতে দেরি হয়ে যায়, তখন আরও বেশি প্রবলেম হবে। আজকে রান্নাঘরটা মুছলাম ঠিকই, কিন্তু আজকে আমি আর রান্নাঘরে শোবো না। স্বাভাবিক আজকে আমার মধ্যে যে কী পরিমাণে ভয় কাজ করছে, আমার সারা শরীর কাঁপছে এখনও। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ওই সময়টা ঠিক কেমন গেছে আমার। এর আগেও বাথরুমে সাপ দেখেছি, তবে এতটা ভয় পাইনি। এবার ভয়টা যে কেন এত বেশি লাগছে আমি জানি না। তবে ঘরে ছোট ছোট ব্যাঙ আসছে, এই ব্যাঙ দেখলেও না কেমন লাগে আমার। তো যাই হোক, ব্যাঙ একটা ফেলে এলাম বাইরে থেকে। আর আজকে না আমি রান্নাঘরে শোবো না, আজকে আমি এ ঘরেই শোবো। আমার আজকে আর রান্নাঘরে শোয়ার মতো সাহস নেই। এমনকি আমি যে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসবো, একটু গাটা ধুয়ে আসবো, নাইটিটা চেঞ্জ করব, আমার সেই ক্ষমতাও হচ্ছে না। আজকে আমি আর গা ধোবো না,
আজকে ঘরেই নাইটিটা ছেড়ে রেখে দেবো। আমি না প্রত্যেক দিন বাথরুমের মধ্যে বালতিতে জামা কাপড় রাখি। ভাবো তো, ও যদি নিচে এসে ওই বালতির মধ্যে বসে থাকে আমি তো বুঝতেও পারবো না। আর আমি কোনোদিন ঝেড়েও দেখি না, আমি ওই বালতির মধ্যে সার্ফ দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে কেচে নিই। কিন্তু আজকের পরে এমন কাজ আর আমি কখনোই করব না। ইটের পাশে একটুখানি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে ও এদিকে চলে এসেছে। সত্যি আমার এখনও ভাবলে গায়ের মধ্যে কেমন কাটা দিচ্ছে। তো যাই হোক, আমি যে পরিস্থিতিতে ওকে দেখেছি সেই পরিস্থিতিতে যদি কোনো মানুষ দেখে সে ভয় পেতে বাধ্য। আমি যখনই বাথরুমে যাই আমি চারিদিকটা একটু দেখে নিই, তারপরেই বাথরুমে ঢুকি। যেহেতু আমাদের ঘরের পেছনে এত বড় জঙ্গল, তার উপরে বাথরুমটাও অনেক দিনের পুরনো, তো পুরনো বাথরুমকেই মোটামুটি আমার ঘরের সঙ্গে একটু অ্যাটাচ করা হয়েছে। তো বলতে পারো কাজ চলার মতো। এখানে ঠিকঠাকভাবে করার মতন পরিস্থিতি নেই বলেই কাজ চালানোর মতন করা হয়েছে। তো সেই জন্য আমি সবসময় বুঝেই ঢুকি। কিন্তু আজকে না আমি কোনো দিকে তাকাইনি। ছোটি ডাকছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, তো হঠাৎ করেই ঢুকে পড়েছি। আর তার ফলস্বরূপ বেশ ভয়ও পেয়েছি। তবে এখন কয়েকদিন বাথরুমে ঢুকতে সত্যিই ভয় লাগবে। তো এখন এই ঘরে এসে দেখছি এই ঘরটাকে আমি একদম অগোছালো করে রেখেছি, কারণ এই ঘরের মধ্যে সময় আমার খুব কম কাটে। আমি দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। তো তোমরা অনেকেই মনে করো, অন্তত দু একজন তো মনে করোই যে আমি ভীষণ পরিপাটি গোছগাছ করা মেয়ে। কিন্তু না, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। যেমন জামাকাপড়ের ক্ষেত্রে আমি একদমই পরিপাটি নই। আমার জামাকাপড় ভাঁজ করতে একদমই ভালো লাগে না। তো বেশ কয়েকদিনের জামাকাপড় পরেছিল। আজকে যেহেতু এই খাটে আমাকে শুতে হবে, তাই এসে আগে জামাকাপড়গুলোকে ভাঁজ করে একটু জায়গা মতো রাখছি। তো চলো, আজকের মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করি। কি ভ্লগ করলাম, এটাকে ভ্লগ বলে না। তবুও তোমাদের সঙ্গে কিছু কথা বলতে ভালো লাগলো। কথাগুলো বললাম বলে এখন অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি। এ বাড়িতে আমি টিকে আছি শুধুমাত্র আমার বরের জন্যে। ওর ভালোবাসা বা ওর কেয়ারের জন্যেই আমি এ বাড়িতে আছি। আর সত্যি কথা বলতে ওর ওই ভালোবাসা কেয়ারটার কাছে না এই সমস্ত সমস্যাগুলো তুচ্ছ মনে হয়। তখন এই খারাপ লাগাগুলো চলে যায় যখন আমি ওর মুখটা মনে করি। তো ঠিক আছে, জীবনে অনেক কিছু মেনে মানিয়ে নিতে হয়। আমিও চেষ্টা করছি, আগেও চেষ্টা করব। তো চলো তাহলে আজকে মতো টাটা। সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। তবে হ্যাঁ, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আজকে সব শেষে জানালাম, কারণ প্রথমে মনটা একদমই ভালো ছিল না। তবে তোমাদের সঙ্গে এতগুলো কথা বলার পরে এখন মনটা হালকা হয়ে গেছে। আমি তোমাদের সাথে এত কথা বলি কারণ আমার যখন মনটা ভারী হয়ে যায় তখন আমি আমার মনটাকে না একটু হালকা করি। আর এই জায়গাতে এই কথাগুলো বলার পরে কে কী ভাবছে, কে কী শুনছে, কে কী বলছে, তাতে আমার খুব একটা মাথা ব্যথা থাকে না। কারণ আমি জানি যে যারা শোনার তারা শুনবে এবং শুনে যারা যেটা বলার বলবে। আর সেটা আমার নিজের লোকরাও শুনছে। এবং বলতে পারো আমি কারোর কাছে কিছু লোকাই না। যেটা আছে সেটা আছে, আর যেটা নেই সেটা নেই। থাকলেও আমি কাউকে দিতে যাব না, আর না থাকলে কারো কাছে চাইতেও যাব না। আমার যতটুকু আছে আমি তার মধ্যে ভালো থাকার চেষ্টা করব।